প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমি ব্যবস্থাপনা বিভাগের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট 4th ইয়ারের একটি কোর কোর্স, সেটির 8ম লেকচারে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এবং লেকচারের যে টাইটেল সেটি হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং ইন এ সাপ্লাই চেইন। আমরা আজকে এই অধ্যায়ের বা এই যে টাইটেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো বা সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আশা করি তোমরা খুব বেশি উপকৃত হবে এবং তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই চলে যাচ্ছি। হোয়াট ইজ এগ্রিগেট প্ল্যানিং? হোয়াট ইজ এগ্রিগেট প্ল্যানিং? আসলে এগ্রিগেট প্ল্যানিং বা আমরা যেটা বলে থাকি সাধারণত বাংলায় সমষ্টিগত পরিকল্পনা। এই সমষ্টিগত পরিকল্পনার বিষয়টি কেমন আমরা দেখতে পাচ্ছি। এগ্রিগেটেড প্ল্যানিং ইজ কনসার্নড উইথ ম্যাচিং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড of output over the medium time range up to approximately 12 months into the future. আসলে আমরা যদি সমষ্টিগত পরিকল্পনার কথা চিন্তা করি তাহলে এটা আসলে একটা প্রক্রিয়া বলবো, যে প্রক্রিয়াটা আসলে নির্দিষ্ট একটা সময়ে একটা কোম্পানি তার স্তর বা সামর্থ্য, যে স্তর, সেই সামর্থ্য স্তর কিন্তু তোমার হচ্ছে উৎপাদন বলি বা সামর্থ্য স্তর বলি বা চুক্তি বলি, মজুদ বলি বা স্টক আউট বলি, এই জিনিসগুলো কিন্তু মূল্য বা এমনকি মূল্য নির্ধারণ কিন্তু করতে পারে। আসলে এই সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে একটু আগে যে জিনিসটি পড়লাম সেটা হচ্ছিল এরকম যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অফ আউটপুট, অর্থাৎ এখানে যে সরবরাহ হবে বা এখানে যে চাহিদাটা থাকবে বা বাজারে যে চাহিদা থাকবে, এটির কিন্তু একটা ম্যাচিং করা বা সমন্বয় সাধন করার যে একটা বিষয়, এবং সেটিকে বলা হচ্ছে কিন্তু, এবং সেটি কি হবে বলা হচ্ছে একটা টাইম রেঞ্জ থাকবে এবং আপ টু অ্যাপ্রক্সিমেটলি 12 মান্থস ইনটু দ্য ফিউচার, ভবিষ্যতে যে 12 মাসের যে পরিকল্পনা এরকম একটা, সেটিকে কিন্তু বলা হচ্ছে যে এটি কিন্তু সমষ্টিগত পরিকল্পনা বলা হচ্ছে। আসলে এই সমষ্টিগত পরিকল্পনার ক্ষেত্রে আমরা আরও কিছু কথা বলতে পারি, যেমন ধরো দ্য টার্ম এগ্রিগেট implies that the planning is done for a single overall measure of output. আসলে এটা কিন্তু সিঙ্গেল ওভারঅল, একবার ঘটবে এটি। ইট ডিটারমাইন্স নট অনলি দ্য আউটপুট লেভেলস প্ল্যান্ড, এটি যে শুধুমাত্র আউটপুট নিয়েই কথা বলবে তা না, এটি কিন্তু বাট অলসো দ্য অ্যাপ্রক্সিমেট রিসোর্স ইনপুট মিক্স টু বি ইউজড। এটা কিন্তু এই যে সম্পদগুলো আমরা ব্যবহার করলাম সেই সম্পদগুলো ব্যবহার করলাম সেই সম্পদগুলো নিয়েও কিন্তু সেটি আলোচনা করবে বা সেটির পরিমাপ করবে। আবার দেখো আমাদের যে 4 নম্বরে সেটি হচ্ছে যে কম্বাইন্স অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্সেস ইনটু জেনারেল টার্ম। তো এই বিষয়টি আমরা দেখলাম যে আসলে এগ্রিগেট প্ল্যানিংটা আসলে কি জিনিস আমরা অলরেডি একটু ধারণা লাভ করেছি। যে আসলে তোমরা জানো যে এটি কিন্তু আসলে আমরা যদি বলি যে সাধারণত কিন্তু মানে 18 মাস সময়ের মধ্যে আমরা বলতে পারি যে 1.5 বছর বা 18 মাস সময়ের মধ্যে আসলে প্রতিটি পিরিয়ডের সর্বোচ্চ ব্যবহার নির্ধারণ আমরা করব আমাদের যে রিসোর্সগুলো থাকবে সেগুলোর জন্য, এবং সেগুলোর জন্য বা ব্যবহার করার জন্য যখন সেটার সামর্থ্য, সেটার উৎপাদন এবং মজুত সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে আমাদের এখানকার এগ্রিগেট প্ল্যানিং বা সমষ্টিগত পরিকল্পনা বলা হচ্ছে। অর্থাৎ আমরা আসলে এই 1.5 বছর বা এই 1 বছর সময়টাকে কিন্তু আমরা খণ্ড খণ্ডভাবে বিভক্ত করে নিই এবং আমাদের যে রিসোর্স আছে সেটা কিন্তু আমরা একেবারে প্রপার ইউটিলাইজ করার জন্য ট্রাই করি। তাহলে এটি হচ্ছে আমাদের, এবং সেটির জন্য আমরা এখানে কি বললাম, আমরা বললাম যে আমাদের যে ক্যাপাসিটি রয়েছে, মানে সেটা প্রোডাকশন ক্যাপাসিটি বলি সাধারণত আমরা সেটি, এবং আমরা যদি সেটা কন্ট্রোল বলি সেটিও বিষয়টা সম্পৃক্ত, এবং সেখানে প্রোডাকশান হবে, সে প্রোডাকশান এবং সবশেষে যে ইনভেন্টরি হবে, এই ইনভেন্টরি রিলেটেড যে জিনিসগুলো আমাদের থাকবে, এই সব কিছুই কিন্তু আমাদের তোমার হচ্ছে যে এই সমষ্টিগত পরিকল্পনারই একটি অংশ। তো যাই হোক, আমরা এবারে পরবর্তী এতে চলে যাচ্ছি। আমাদের পরের যে আলোচনা সেটি হচ্ছে রোল অফ এগ্রিগেট প্ল্যানিং ইন সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনে আসলে আমাদের কি ভূমিকা রয়েছে।
হ্যাঁ, সাপ্লাই চেইন আমাদের কি কি দরকার বা ভূমিকা রয়েছে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। শুরুতে দেখতে পাচ্ছ যে স্পেসিফাই অপারেশনাল প্যারামিটার্স ওভার দ্য টাইম হরিজন। এখানে আসলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব প্রোডাকশন রেট, হ্যাঁ, যে আসলে প্রতি একক সময়ে কত সংখ্যক পণ্য উৎপাদিত হলো, এটি কিন্তু আমাদের এই তোমার হচ্ছে যে অ্যাকশন প্ল্যানিংয়ের বা এগ্রিগেটেড যে প্ল্যানিং সেই প্ল্যানিংয়ে কিন্তু ভূমিকা। যে আসলে আমরা যদি রিসোর্সের সম্পূর্ণ ব্যবহার করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই তোমার হচ্ছে যে প্রত্যেক মাসে বলি বা প্রত্যেক সপ্তাহে বলি কী পরিমাণ পণ্য উৎপাদিত হলো এটি কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। এবং এই যে আমাদের যে প্রোডাকশন রেট সেটি কিন্তু অবশ্যই আমাদের বাড়বে যদি আমাদের এই এগ্রিগেট প্ল্যানিংটা সফল হয়। আবার দেখো আমরা যদি ভাবি যে শ্রমশক্তির কথা যদি চিন্তা করি, অর্থাৎ আমাদের যে ওয়ার্কফোর্স বলছি আমরা, অর্থাৎ শ্রমিকের যে সংখ্যা বা উৎপাদনের জন্য শ্রমিক কতটুকু লাগবে সেটিও কিন্তু একটা সামর্থ্য। এবং এখানে যদি এগ্রিগেটেড প্ল্যানটা যদি আমাদের ঠিকঠাক মতো হয় তাহলে দেখা যাবে যে আমরা কম শ্রমে আমরা কিন্তু অধিকতর উৎপাদন এবং ভালো মানের উৎপাদন করতে সক্ষম হচ্ছি। এরপরে এখানে ওভার টাইমের কথা বলা হচ্ছে যে পরিকল্পিত ওভার টাইম উৎপাদনের কিন্তু পরিমাণ নির্দেশ করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ওভার টাইম পরিকল্পিত যে ওভার টাইম, আবার দেখো উৎপাদনের জন্য আসলে কত সংখ্যক মেশিন, এই যে মেশিন ক্যাপাসিটি লেভেল, অর্থাৎ কতটুকু আমাদের ক্যাপাসিটি লেভেল থাকতে হবে সেটিও কিন্তু এই এগ্রিগেটেড প্ল্যানিংয়ের মধ্যে থাকবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাপ্লাই চেইনে ক্ষেত্রে যে উৎপাদনের সাথে সম্পর্কিত সেই উৎপাদনের সাথে সম্পর্কিত যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই সাপ্লাই চেইনকে হেল্প করবে। এরপরে দেখো বিভিন্ন সময় কিন্তু দেখা যাবে যে পরিকল্পনা যে আঙ্গিনা বলি আমরা সাধারণত, বা যে পরিকল্পনা অর্থাৎ যে স্ট্রিট দিয়ে বা যে রোড দিয়ে সাধারণত পণ্যগুলো যায় বা পরিকল্পনাটা বাস্তবায়িত হয়, তাহলে সেই রোডে যে পক্ষগুলো থাকবে তাদের সাথে কিন্তু একটা চুক্তি সাধারণত হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে এই চুক্তিও কিন্তু আসলে এই এগ্রিগেট প্ল্যানিংয়েরই একটা অংশ। এবং এই এগ্রিগেট প্ল্যানিংয়ের যে চুক্তি, সেই চুক্তির এটাও কিন্তু একটা চুক্তির সামর্থ্য, অর্থাৎ এটিও কিন্তু সামর্থ্যের মধ্যে পড়বে। এবং এটিও কিন্তু এক ধরনের, আমরা কিন্তু যখন সংজ্ঞা পড়লাম এগ্রিগেটেড প্ল্যানিং সেখানে কিন্তু সামর্থ্যের কথা বলা ছিল, সেটা যে শুধুমাত্র প্রোডাকশন ক্যাপাসিটি হবে তা কিন্তু না, এটা কিন্তু চুক্তি সম্পাদনের যে তোমার হচ্ছে সামর্থ্য সেটিও কিন্তু হতে পারে। তো যাই হোক, এরপরে দেখো সাব কন্ট্রাক্টিং এর কথা বলা হচ্ছে, এটাই কিন্তু চুক্তি। এরপরে দেখো ব্যাকলগ বলা হচ্ছে, হ্যাঁ, যে ব্যাকলগ অর্থাৎ যে জমানো কাজ রয়েছে সেই জমানো কাজ বা যথাসময়ে চাহিদা পূরণ না হলে কিন্তু ভবিষ্যতে পূরণ করতে হবে, এরকম একটি বিষয় চলে আসে। তারপরে দেখো ইনভেন্টরি অন হ্যান্ড। তো এই বিষয়গুলো সব কিছুই কিন্তু আসলে এই সাপ্লাই চেইনেরই অংশ বা সাপ্লাই চেইনকে কিন্তু হেল্প করবে। আর একটি বিষয় দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে অল সাপ্লাই চেইন স্টেজেস শুড টু ওয়ার্ক টুগেদার অন অ্যান এগ্রিগেট প্ল্যান দ্যাট উইল অপটিমাইজ সাপ্লাই চেইন পারফরমেন্স। আসলে আমরা যে কাম্য সাপ্লাই চেইন পারফরমেন্সটা চাই, সেই সাপ্লাই চেইন পারফরমেন্সের যে কাম্যটা চাই সেই জিনিসটি কিন্তু আমাদের এই এগ্রিগেট প্ল্যানিংয়ের দ্বারা কিন্তু সেটি সম্ভব। এবং সেটি কিন্তু আমাদের এই সাপ্লাই চেইনকে আরও বেশি বেগবান, আরও বেশি ফলপ্রসূ করতে কিন্তু সাহায্য করে। তো এর পরের যে টপিকসটি নিয়ে আমরা কথা বলবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আজকের এই বিষয়ে, সেটি হচ্ছে দেখো যে আমাদের যে সমস্যা কিছু রয়েছে, যে আমরা যখন এগ্রিগেট প্ল্যানিং আমরা বাস্তবায়ন করতে যাই তখন কিন্তু কিছু কিছু সমস্যা দেখা যায়। যেমন এখানে দেখো শুরুতেই যে সমস্যাটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ ফাইনাল প্রোডাকশন আইটেম, অর্থাৎ আমাদের যে প্রোডাকশন আইটেমের যে সংখ্যা, অর্থাৎ কী পরিমাণ উৎপাদিত হবে। অর্থাৎ এখানে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই দুটির কিন্তু কোঅর্ডিনেশন দরকার। যদি ডিমান্ড এবং সাপ্লাইয়ের কোঅর্ডিনেশন ঠিক না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই নাম্বার অফ প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু একটি ঝামেলা দেখা দেবে। এবং তখন কিন্তু যে মানের প্রোডাকশান বা যে পরিমাণ প্রোডাকশান হওয়া দরকার ছিল সেই পরিমাণ প্রোডাকশান কিন্তু হবে না। অনেক সময় প্রোডাকশান বেশি হয়ে যাবে বা অনেক সময় দেখা যাবে যে ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাবে সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই বিষয়টি এটি একটি সমস্যা। আরেকটি সমস্যা হতে পারে যেমন দেখো ওয়েট অর লেন্থ অফ আউটপুট, যে আউটপুটটা বের হচ্ছে বা যে প্রোডাক্টটা বের হচ্ছে সেটির যে ওয়েট কতটুকু হওয়া দরকার, সেটির যে লেন্থ কতটুকু হওয়া দরকার, অর্থাৎ এখানে ওজনের সমস্যা কিংবা অনেক সময় আকারের সমস্যা দেখা দেয়। এবার দেখো আওয়ার অফ লেবার, অর্থাৎ এখানেও কিন্তু একটা ভেরিয়েন্স দেখা যায়, সেটি হচ্ছে লেবার আসলে কতটুকু লেবার দরকার আর কতটুকু আমাদের লাগলো।
আর অনেক সময় কিন্তু অতিরিক্ত লেবার থেকে যায় এই বিষয়টি, অর্থাৎ এই যে এগ্রিগেটেড প্ল্যানিং করার সময় কিন্তু এই সমস্যাটা জটিলতর ধারণ করে যে আসলে কতটুকু লেবার লাগবে এতটুকু প্রোডাকশনের জন্য, এটি কিন্তু আগে থেকেই ডিটারমাইন করতে হয়। তো সেক্ষেত্রে যে দক্ষ ব্যবস্থাপকরা যদি থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের যে পূর্ব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু সেক্ষেত্রে যে শ্রম লাগবে সেই শ্রমটি কিন্তু সেখানে নিযুক্ত করা হয়। এবারে দেখো ডলার্স অফ সেলস, এই বিষয়টাও একই রকম, যে আসলে বিক্রির পরিমাণটা কেমন হবে সেটি আসলে এটা জানা জরুরি। এখন দেখা গেল যে বিক্রি এরকম আরও কিছু কিছু তোমার হচ্ছে যে প্রতিবন্ধকতা রয়েছে, যেমন ধরো ওভার টাইমের যে সীমা, যে হয়তো ওভার টাইম আমাদের দরকার ছিল, বাট অনেক সময় অনেকটা রুলস জারি করা হয় যে ওভার টাইম একজন শ্রমিককে এতটুকু করা যাবে এতটুকু করা যাবে না। এই যে অনেক সময় শ্রমিকের যে বিধিবিধান বা শ্রমিক সংঘের যে সঙ্গে প্রতিষ্ঠানের যে একটা অনেক সময় একটা কন্ট্রাডিকশন থেকে যায়, তো সেক্ষেত্রে এটিও কিন্তু একটা প্রতিবন্ধকতা। তারপরে দেখো যে শ্রমিক ছাঁটাইয়ের বিষয় থাকে, কিছু শ্রমিক ছাঁটাইয়ের সীমা থাকে, মূলধন প্রাপ্যতার যে সীমা থাকে সেটিও কিন্তু একটি সমস্যা। তো যাই হোক, এরপরে দেখো যে আমাদের যে সরবরাহকারী থাকবে, শুধু উৎপাদনের কথা চিন্তা করলে তো হবে না, কিন্তু উৎপাদনটা যে আসবে একটা জায়গা থেকে, বা আমরা যে উৎপাদনের আমরা যে তোমার হচ্ছে উপকরণগুলো পাবো, সেই উপকরণগুলো আমরা যদি যথাসময়ে আমরা যদি সাপ্লাই না পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যথাসময়ে প্রোডাকশন করতে পারবো না। তাহলে সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যা। যারা আমাদের সাপ্লায়ার থাকবে তারাও কিন্তু আমাদের এই এগ্রিগেটেড প্ল্যানিংকে অনেকভাবে প্রভাবিত করে, এবং তারাও কিন্তু একটা অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা দেখলাম এই সমস্যাগুলো এখানে ছিল, কিছু কিছু সমস্যা তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সমস্যাগুলো এখানে লেখা। এবং তারপরে দেখো ইফেক্টিভ ক্যাপাসিটি কনসিডারেশন, এই যে অর্থাৎ আমাদের একটা প্রতিষ্ঠানের যে একটা অর্থাৎ মেশিনারির অনেক সময় সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে মেশিনারিতে আসলে নর্মাল ক্যাপাসিটি কত, সেখানকার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত। এখন ডিমান্ড যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যাপাসিটির তো উপরে আমরা প্রোডাকশন করতে পারি না, তাহলে সেটিও একটা ভাবনার বিষয়। অর্থাৎ এখানে সব কিছুরই কিন্তু একটা কম্প্রোমাইজেশন দরকার, অর্থাৎ আমাদের অর্ডার কতটুকু আসলো, আমরা কতটুকু প্রোডাকশন করব, আমার মেশিনের কতটুকু নর্মাল ক্যাপাসিটি, এই যে আমাদের যে বিষয়টি থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের নর্মাল ক্যাপাসিটির চেয়ে কিন্তু প্রোডাকশন কম হয়, আবার অনেক সময় নর্মাল ক্যাপাসিটির চেয়ে কিন্তু প্রোডাকশন বেশি হয়। এই যে অনেক সময় এই যে ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড এই যে ঘটনাটা ঘটে, তাহলে এটিও কিন্তু একটা এগ্রিগেটেড প্ল্যানিংয়ের সমস্যা, এবং এটিও কিন্তু আমাদের যে মূল রিসোর্স সেটিকে কিন্তু ইম্প্যাক্ট করে। তো এই বিষয়টি ছিল আমাদের যে প্ল্যানিং প্রবলেম যেগুলো থাকে সেই জিনিসগুলো। আমরা এবারে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। নেক্সট যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের এই যে এগ্রিগেট প্ল্যানিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে সমষ্টিগত যে পরিকল্পনার যে কৌশল রয়েছে, সেই সমষ্টিগত পরিকল্পনার কৌশলগুলো, অর্থাৎ আমরা দেখব নাম্বার 1-এ যে এখানে বলা হচ্ছে যে সেস স্ট্র্যাটেজি ইউজিং ক্যাপাসিটি অ্যাজ দ্য লিভার, এখানে এরকম বলা হচ্ছে। অর্থাৎ এখানে মানে এটার মূল কথা হচ্ছে এরকম যে এই কৌশলের মাধ্যমে আসলে চাহিদার হারের ভিন্নতার কারণে পরিবর্তিত যে মেশিনের সামর্থ্য বা কর্মী নিয়োগ বা ছাঁটাইয়ের দ্বারা আসলে উৎপাদন হারের সাথে চাহিদার হারকে একত্রিতকরণ করা হয়। আসলে আমি আবার বলছি যে এই কৌশলের মাধ্যমে চাহিদার হারের ভিন্নতার কারণে পরিবর্তিত যে মেশিনের সামর্থ্য বা কর্মীদের যে নিয়োগ বা ছাঁটাইয়ের দ্বারা উৎপাদনের যে হার, সে উৎপাদনের হারের সাথে কিন্তু চাহিদার হারের একটা হারকে একত্রিত করা হয় এই পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটি নির্দিষ্ট সময়ে যদি দেখা যায় যে পরিবর্তিত মেশিন সামর্থ্য বা শ্রম সামর্থ্যের হার যদি বেশি হয়ে যায়, শ্রম সামর্থ্যের হার যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই কৌশল বাস্তবায়ন অনেক সময় ব্যয়বহুল হয়ে পড়বে। আবার এজন্য কিন্তু এই কৌশলের কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি হচ্ছে শ্রমিকদের কিন্তু মনোবলের উপর কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো এটা ছিল এরকম। আর এটি ব্যবহার করতে হবে তখনই যখন মজুদ পণ্যের যে পরিবহন যে ব্যয় সেটি যখন অধিক হবে, এবং আমাদের মেশিন এবং শ্রম সামর্থ্যের যখন পরিবর্তনটা কম হবে, তখন কিন্তু আসলে এই তাড়া করা কৌশল বলা হচ্ছে এটাকে, বা চেস স্ট্র্যাটেজি, এটা কিন্তু তখন অ্যাপ্লাই করা যেতে পারে। এটি ছিল আমাদের 1 নম্বর স্ট্র্যাটেজি। আমরা যদি এবারে 2 নম্বর স্ট্র্যাটেজির কথা খেয়াল করি, দেখব যে 2 নম্বর যে স্ট্র্যাটেজি আমাদের দেখব যে এটি কিন্তু হচ্ছে কেমন, দেখো যে টাইম ফ্লেক্সিবিলিটি ফ্রম ওয়ার্কফোর্স,
or capacity strategy using utilization as the lever। তো এটির কেমন, এটা বলা হচ্ছে যে এই কৌশলটি আসলে ব্যবহার হতে পারে যদি অতিরিক্ত মেশিন ক্ষমতা থাকে তাহলে। হ্যাঁ, দেখা গেল হয়তো আমাদের যে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি সেটা হয়তো অনেক বেশি নর্মাল ক্যাপাসিটির তুলনায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটি ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি দেখা যায় এমন যে যদি মেশিন শুধু 24 ঘন্টা বা সপ্তাহে 7 দিন ব্যবহৃত হয় না, হয়তো মানে অবশিষ্ট অংশ থেকে যায় বা সময় থেকে যায়, সেক্ষেত্রে মেশিনটা আমরা আরও বেশি ব্যবহার করতে পারবো, এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই 2 নম্বরটাকে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে আসলে শ্রমশক্তি স্থির রাখা হয়, হ্যাঁ, কিন্তু সময়ের সাথে কিন্তু কর্ম যে ঘন্টা বা সংখ্যা সেটি কিন্তু পরিবর্তিত করা হয়, এবং পরিবর্তিত করা হয় যাতে করে মানে চাহিদার সাথে উৎপাদন একত্রিত হয়, বিষয়টি ছিল এরকম। আর এই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এই কৌশলটি কখন ব্যবহার করা হয়, দেখা যায় যে 2 নম্বর যে কৌশল আমরা বলছি, যেটাকে আমরা বলবো যে শ্রমশক্তি বা সামর্থ্য হতে নমনীয়, হ্যাঁ, সময় কৌশল উপযোগী থেকে আসলে উপায় বা শক্তি হিসেবে ব্যবহার করা হবে তখন, এবং এই কৌশল তখনই ব্যবহার করা হবে যখন মজুদ যে বহন বা ক্যারিং যে কস্ট, সেই ক্যারিং কস্টটা কিন্তু অপেক্ষাকৃত যখন বেশি হবে, এবং মেশিনের যে সামর্থ্য সেটি কিন্তু মেশিনের সামর্থ্য অপেক্ষাকৃতভাবে মানে কম ব্যয়বহুল। অর্থাৎ এখানে দুটা জিনিস এখানে বলা হচ্ছে, অর্থাৎ যখন মজুদের খরচটা অনেক বেশি হবে এবং মেশিনের যে সামর্থ্য সেই সামর্থ্যটা কিন্তু অপেক্ষাকৃত যখন কম ব্যয়বহুল হবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই 2 নম্বরটিকে অ্যাপ্লাই করতে পারবো। আর 3 নম্বরের যে বিষয় সেটি হচ্ছে যে আমরা যে সমষ্টিগত পরিকল্পনার যে কৌশলের যে 3 নম্বর বিষয় সেটি হচ্ছে এরকম, দেখো যে লেভেল স্ট্র্যাটেজি ইউজিং ইনভেন্টরি, লেভেল স্ট্র্যাটেজি ইউজিং ইনভেন্টরি অ্যাজ দ্য লোনার। এখানে দেখো যে এই কৌশল কিন্তু ধারাবাহিক আউটপুটের যে হার, সে হারের সাথে কিন্তু স্থির মেশিন সামর্থ্য এবং শ্রমশক্তি বজায় রাখা হয় এর সাথে সাথে। অর্থাৎ আমি আবার বলছি যে ধারাবাহিক যে আউটপুট আমাদের, সেই আউটপুটের যে হার, সেই হারের সাথে স্থির যে মেশিন বা আমরা যে ফিক্সড যে মেশিন থাকবে সেই মেশিনের যে ক্যাপাসিটি সেটি, এবং যে লেবারের যে তোমার হচ্ছে যে এফিসিয়েন্সি থাকবে সেটির মানে সেটির সাথে সেটি কিন্তু বজায় রাখা হয়। এবং মজুদ স্তরের যে স্বল্পতা থাকে এবং যে উদ্বৃত্ত সময়, সেই মজুদ স্তরের যে স্বল্পতা এবং সেটি কিন্তু তোমার হচ্ছে যে উদ্বৃত্ত সময়ের সাথে কিন্তু সেটি উঠানামা করে। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদনের সাথে চাহিদার কিন্তু একটা একত্রীভূত করা হয়, হ্যাঁ, উৎপাদনের সাথে কিন্তু চাহিদার। এবং তোমরা দেখবে যে এই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এই কৌশলের একটা সীমাবদ্ধতা আছে, সেটি হচ্ছে যে বিপুল পরিমাণ মজুদ বৃদ্ধি পায় এবং প্রাপকের যে ফরমায়েশ বা যে যারা আমাদেরকে অর্ডার দিবে সেক্ষেত্রে কিন্তু সেটা বিলম্ব ঘটে, এবং এই কৌশলে যে সামর্থ্য এবং পরিবর্তনশীল যে সামর্থ্য ব্যয় সেটি কিন্তু তুলনামূলকভাবে কম হবে। অর্থাৎ আমরা বলতে পারি এটা এভাবে যে কোনো একটি এর যদি কৌশলের সামর্থ্য এবং যে পরিবর্তনশীল সামর্থ্য সেটির ব্যয় যদি অপেক্ষাকৃত কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কৌশলটি অ্যাপ্লাই করতে পারবো। এবং এই কৌশলটি আরেকটি বিষয় আছে, এই কৌশলটি কিন্তু তখনই ব্যবহার করা যাবে যখন মজুদ পণ্য বহন, আমরা যেটা ক্যারিং কস্ট বলছি সেটি, এবং যে ব্যাকলগ বা যে জমানো যে কাজ, সেই কাজের যে ব্যয়টা সেটি যখন অপেক্ষাকৃত কম হবে তখনই কিন্তু আমরা এই 3 নম্বর স্ট্র্যাটেজিটা ব্যবহার করতে পারবো। তো এ ছিল আমাদের মূলত এগ্রিগেট প্ল্যানিং স্ট্র্যাটেজি। আমরা দেখলাম 3টা স্ট্র্যাটেজি এখানে। সবশেষের যে স্ট্র্যাটেজি সেটি ছিল এরকম, স্তর কৌশল মজুদ পণ্যকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেভেল স্ট্র্যাটেজি ইউজিং ইনভেন্টরি অ্যাজ দ্য লোনার। অর্থাৎ এখানে যে স্তর কৌশল মজুদ পণ্য, অর্থাৎ মজুদ পণ্যকে কিন্তু এখানে উপায় বা শক্তি হিসেবে ব্যবহার করা হবে। এটি হচ্ছে আমাদের 3 নম্বর কৌশল ছিল। আমরা যদি এবারে আরেকটু দেখি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবারে যেখানে ক্যাপাসিটি আর প্রোডাক্টিভিটি, এখানে একটা চিত্র উপস্থাপনের চেষ্টা করেছি। এখানে দেখবা যে চেস ডিমান্ড, লেভেল ক্যাপাসিটি, তারপর এটা দেখো মিক্সড, তারপরে এখানে দেখো ক্যাপাসিটি, তারপরে প্রোডাক্টিভিটি এবং ফুল টাইম ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তো এই যে ডিমান্ড কতটুকু রয়েছে এবং ফুল টাইম ইকুইভ্যালেন্ট যেটা আমরা FTE দিয়ে প্রকাশ করছি, এবং প্রোডাকশন প্ল্যান, এই প্রোডাকশন প্ল্যানটা এখানে আসতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে তোমার তারপর একটা দেখবা ফুল টাইম ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একটা হচ্ছে আমাদের সেলস ডিমান্ডের ক্ষেত্রে আর একটা হচ্ছে লেভেল ক্যাপাসিটির ক্ষেত্রে, এবং সবশেষে দেখো একটা সবশেষের যে কলাম সেখানে কিন্তু মিক্সড করা হচ্ছে, অর্থাৎ এই ক্যাপাসিটি এবং প্রোডাক্টিভিটি এটি কিন্তু মিক্স করা হচ্ছে এবং এটা কিন্তু গুণ করে বের হয়।
তো যাই হোক, এই জিনিসটি ছিল তোমাদের একটা মানে এটা একটা কল্পিত একটা ধারণা যে এখানে একটা বছরকে কিন্তু দেখবা 4টা ইয়ারে বিভক্ত করা হয়েছে, ডিমান্ডকে 4টা খণ্ডে বিভক্ত করা হয়েছে, এবং এগুলো কিন্তু একটা অনিয়মিত ডাটা। যে এই ডাটাটা পাওয়া যায়, এবং সব শেষে দেখো যে এটি যদি তোমরা একটু এই স্ক্রিনশট দাও তাহলে তোমরা অবশ্যই অনেক বেশি উপকৃত হবে। এখানে দেখবা যে এই যে আমাদের যে অ্যানুয়াল রিপোর্ট, সেই অ্যানুয়াল রিপোর্টটা কিন্তু 4 ভাগে বিভক্ত হচ্ছে, এবং ক্যাপাসিটির সঙ্গে যে প্রোডাক্টিভিটির যে একটা সম্পর্ক সেটি কিন্তু উপস্থাপনের এখানে চেষ্টা করা হয়েছে, এবং এটি কিন্তু এটা নিউমেরিক্যাল ফিগার। এটা একটা তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এই পরেরগুলো আস্তে আস্তে করে তোমাদের বের হবে। তো এটি ছিল একটি উপস্থাপনের চেষ্টা তোমাদেরকে এগ্রিগেট প্ল্যানিং, যে মানে লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে উপস্থাপনের চেষ্টা। এবারে আমরা বা অনেক সময় কিন্তু অনেকে এটাকে বলে যে এক্সেল এর মাধ্যমে আসলে এগ্রিগেট প্ল্যানিংটা দেখানো। আমরা আরেকটি জিনিস আজকে দেখব, পরবর্তী যে টপিকস রয়েছে সেই টপিকসটি আমরা দেখতে পাচ্ছি এখানে, যে দ্য রোল অফ আইটি ইন এগ্রিগেট প্ল্যানিং। আসলে এই সমষ্টিগত যে পরিকল্পনা যেটিকে আমরা বলছি, সেই সমষ্টিগত পরিকল্পনার ক্ষেত্রে আসলে আইটির যে ভূমিকা সেটি আসলে কতটুকু সেটির কথা। তার আগে সবার আগে জানা উচিত আসলে ইনফরমেশন টেকনোলজিটা কি। আমরা গত ক্লাসে বলেছিলাম, আবারও বলছি, যে আসলে ইনফরমেশন টেকনোলজি রিফার্স টু দ্য ক্রিয়েশন। আসলে এটা কিন্তু সৃষ্টির সাথে সম্পর্কিত, এবং গ্যাদারিং এটা কিন্তু সংগ্রহ করার সঙ্গে সম্পর্কিত, প্রসেসের সাথে সম্পর্কিত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা ক্রিয়েশন, একটা সৃষ্টি, সেটি, এবং সংগ্রহকরণ, প্রক্রিয়াকরণ, মজুতকরণ এবং সরবরাহকরণ, এটা কিসের বলা হচ্ছে, যে তথ্য এবং পদ্ধতিসমূহের। অর্থাৎ একটা ইনফরমেশনের বা এটা কিন্তু একটা প্রসেস বলা হচ্ছে, যে একটা তথ্যের যখন সৃষ্টি করা হবে, সংগ্রহ করা হবে, সেটির প্রক্রিয়া করা হবে, সেটির মজুত করা হবে, এবং সেটির যখন সরবরাহ করা হবে, এই টোটাল সিস্টেমটাকে বা টোটাল যে প্রসেস সেটিকে কিন্তু আমরা বলছি ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন টেকনোলজি বলা হচ্ছে এটাকে। তো এই ইনফরমেশন টেকনোলজির তোমরা বুঝতেই পারছো যে বর্তমানের যে যুগ, সেখানে এই যে আমরা মুক্তবাজার অর্থনীতির কথা বলে থাকি সাধারণত, সেক্ষেত্রে বা এই যে সাপ্লাই চেইনের ম্যানেজমেন্ট, আমরা একেবারে ফার্স্ট লেকচার থেকে শুরু করে এই আজকের এই 8ম লেকচার পর্যন্ত দেখে এসেছি যে আসলে এখানে কিন্তু আইটির ভূমিকাটা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইসিটির বা আইটির সেক্টরের যদি ডেভেলপ হয়, সেক্ষেত্রে কিন্তু বৃহৎ সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব অল্প সময় বা টেকনিক্যালি এবং খুব দ্রুততার সাথে এবং ভুলভ্রান্তি ছাড়াই কিন্তু এটা সমাধান করা সম্ভব। আবার এক্ষেত্রে দেখো, বৃহৎ সমস্যার যেমন সমাধান করা সম্ভব, ঠিক তেমনি জটিল সমস্যারও কিন্তু সমাধান করা সম্ভব। আবার এই আইটি সেক্টরের মাধ্যমে খুব সহজে কিন্তু এই যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনে কিন্তু ডেভেলপ করা সম্ভব, এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সাপ্লাই যেমন পাওয়া যায় প্রোডাকশনের জন্য, ঠিক তেমনি কিন্তু আবার এই যে অর্ডার বা ডিমান্ডের কথা আমরা চিন্তা করি, সেটির ডিমান্ডও কিন্তু পাওয়া যায়। অর্থাৎ আমরা যে অর্ডারটা করবে একজন ক্রেতা, সেই অর্ডারের ক্ষেত্রেও কিন্তু আমাদের আইটি সেক্টরের প্রয়োজন, বা আইটি সেক্টরের হেল্প নিলে খুব দ্রুত কিন্তু অর্ডার পাওয়া যায়। যাই হোক, আবার এখানে দেখো আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে এগ্রিগেট যে প্ল্যানিং, অর্থাৎ সমষ্টিগত বা সম্মিলিত যে পরিকল্পনা প্রণয়ন করা হবে বা বাস্তবায়ন করা হবে, সেক্ষেত্রে আসলে এখানে বলা হচ্ছে যে কি কি আমাদের কিভাবে হেল্প করতে পারে। আমরা একেবারে খুবই ক্লিয়ারলি বুঝতে পারছি যে আসলে একটা প্ল্যানিং যখন তৈরি করা হবে, যে কোনো প্ল্যানিং, সেটি নর্মাল প্ল্যানিং হোক আর সেটি সমষ্টিগত প্ল্যানিং হোক, যে প্ল্যানিংটাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে তথ্যের খুবই দরকার, এবং সেই তথ্যটি কিন্তু বিভিন্ন সোর্স থেকে আসতে হবে, এবং সেটি অবশ্যই সেই সোর্সগুলো অবশ্যই অথেন্টিক হতে হবে। তাহলে এই যে অথেন্টিক একটা সোর্স থেকে তথ্য আসা, তথ্যগুলোকে সংগ্রহ করা, তথ্যগুলোকে প্রক্রিয়াজাত করা, এই সব কিছুর জন্যই কিন্তু আমাদের আইটি সেক্টরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আবারও আরেকটা বিষয়, আমরা গতদিনে যখন টাইম সিরিজ অ্যানালাইসিস দেখেছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম যে বিগত বছরের কিছু ডাটা, তাহলে সেক্ষেত্রে বিগত বছরের ডাটা যখন আমরা সংরক্ষণ করব, বা বিগত বছরের ডাটাটা যখন আমরা এক্সেল শিট হোক বা এক্সেল শিট হোক, যেখানেই হোক না কেন, সেটি যখন আমরা সংরক্ষণ করব, তখন কিন্তু আমাদের এই আইটির ভূমিকা গুরুত্বপূর্ণ। আর তোমরা দেখছো গতদিনে যে কালীন সারি বিশ্লেষণে আমরা দেখেছিলাম যে বিগত বছরের যে কার্ভ, সেটির অ্যানালাইসিস করার পরেই কিন্তু আমরা পরবর্তী বছরের যে কোনো প্ল্যানিং বলি বা যে কোনো কিছু বলি, সেটি কিন্তু নির্ধারণও যেমন করা হয়, আবার সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণও করা হয়।
এবং আমরা গতদিন আরও একটি জিনিস দেখেছিলাম যে বিগত বছরের যে কার্ভ, সে কার্ভটি আসলে ফলিং কার্ভ নাকি রাইজিং কার্ভ, এটির উপরে কিন্তু নির্ভর করবে অ্যাজ এ প্রেডিকশন। অর্থাৎ সামনের বছরের উৎপাদন বলি বা বিক্রয় বলি বা যেটাই বলি না কেন, সেটি আসলে কোন দিকে যাবে, সেটি ফলিংয়ে যাবে নাকি আবার সে মানে তো তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। হ্যাঁ, এখানে আনসার্টেনিটির একটা বিষয় চলে আসছিল সেদিন, যে অনিশ্চয়তার যে বিষয়। আমরা যদি এই এগ্রিগেটেড প্ল্যানিংয়ের কথা চিন্তা করি তাহলে দেখবো যে অনিশ্চয়তার বিষয়, যে হ্যাঁ এই নির্দিষ্ট সময় অন্তর অন্তরে যে অনিশ্চয়তাগুলো দেখা দেবে বা ভবিষ্যতের যে অনিশ্চয়তাগুলো দেখা দেবে, সেটির ক্ষেত্রেও কিন্তু আমাদের এই তথ্যটা কিন্তু সাপ্লাই করে যে না, আমরা এটা যে কোনো ক্ষেত্রে, এবং সাপ্লাই চেইনের ক্ষেত্রে তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এই সাপ্লাই চেইনের যে পরিকল্পনা বা সম্মিলিত পরিকল্পনার কথা এখানে আলোচনা হচ্ছে, সেখানেও কিন্তু এই আইটি সেক্টরের অনেক বেশি গুরুত্ব রয়েছে। কেননা ভবিষ্যতে কী হবে সেটি কিন্তু আসলে বর্তমানের যে আইটি সেক্টর, সে আইটি বা ইনফরমেশন টেকনোলজি, সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো পাবো, এবং যেটি কিন্তু আমাদেরকে এই এগ্রিগেটেড প্ল্যানিংয়ে কিন্তু হেল্প করবে। তো দেখো এখানে মাত্র 3টি জিনিস আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে দ্য অ্যাবিলিটি টু হ্যান্ডেল লার্জ প্রবলেম। আমি অলরেডি কিছুক্ষণ আগে বলেছি যে যে আমাদের অনেক জটিল জটিল সমস্যা বা বড় বড় সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করা সম্ভব হবে। তারপর একটা দেখো দ্য অ্যাবিলিটি টু হ্যান্ডেল কমপ্লেক্স প্রবলেমস, এই যে একই কথা বলেছে যে হ্যাঁ কমপ্লেক্স প্রবলেমসগুলো কিন্তু সলভ করা সম্ভব হবে, তাহলে 2 নম্বর গেল। আর 3 নম্বরে দেখো বলেছে এখানে দ্য অ্যাবিলিটি টু ইন্টারেক্ট উইথ আদার কোর আইটি সিস্টেমস সাচ অ্যাজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড সোর্সিং। এখানে আমি অলরেডি বলেছি যে বিভিন্ন ধরনের মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি বা আউটসোর্সিংয়ের মাধ্যমে বা বিভিন্ন সোর্সের সঙ্গে সেক্ষেত্রে ইন্টারেক্ট করার ক্ষেত্রে বলি, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই আইটি সেক্টরের অনেক বেশি অবদান রয়েছে, এবং আমরা এই অবশ্যই এর অবদান অস্বীকার করতে পারি না, এবং যত দিন যাবে ততই দেখব যে আইটির কিন্তু কদর বাড়বে, এবং এই যে আমাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু একটা সময় আইটির উপরেই ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে সম্মিলিত পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইটি সেক্টরের অনেক বেশি অবদান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এবারের যে আমাদের পরবর্তী টপিক, সেটি হচ্ছে ইনভেন্টরি প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক থিওরি। এখানে দেখো এরকম বলা হচ্ছে যে ইনভেন্টরি প্ল্যানিং, যে মজুত পরিকল্পনা বলা হচ্ছে এটাকে, আমরা অবশ্য পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেটিতে অবশ্যই আমরা মজুত পরিকল্পনা নিয়ে অনেক বেশি কথা বলবো। তো যেমন মজুত পরিকল্পনা বলতে তোমার হচ্ছে যে মজুদ আসলে কতটুকু, মজুদ বলতে এখানে উৎপাদন হওয়ার পরকে বোঝাচ্ছে সাধারণত, যে আসলে কি পরিমাণ উৎপাদন হলো এবং সেই উৎপাদনের পরের যে বিষয়টি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে মজুদ যে পণ্য রয়েছে আমার কাছে, অর্থাৎ সে মজুদ শুধু পণ্য উৎপাদন করলে হবে না, সে মজুদ পণ্য উৎপাদন, সে মজুদ নিয়ন্ত্রণ, হ্যাঁ, বা নিরাপদ মজুদ কতটুকু হবে সেটি, বা সেক্ষেত্রে এই যে ইওকিউ বলে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেটি কি অবস্থা ঘটবে, আর সব কিছু মিলিয়ে আসলে মজুদ সংশ্লিষ্ট যে পরিকল্পনাগুলো গঠন করা হবে, সেগুলো কিন্তু আসলে ইনভেন্টরি তোমার হচ্ছে যে সিস্টেমের সঙ্গে জড়িত। এবং আমরা দেখব যে আমরা এবারে দেখো যে অ্যাভেলেবল এভিডেন্স, দেখো একটা বিষয় যে অ্যাভেলেবল এভিডেন্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবল এভিডেন্স ইন্ডিকেটস দ্যাট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ দেখো বাই অ্যান্ড লার্জ ডু নট শো এনি সিরিয়াস কনসার্ন ফর ইনভেন্টরি অর্ডারিং অ্যান্ড ক্যারিং কস্ট। বলছে যে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্টের সিরিয়াস কনসার্ন সেটি দেখানো হয়েছে। আবার দেখো যে বলা হচ্ছে যে হোয়াট আর দ্য মেইন রিজন ফর দেয়ার ইনডিফারেন্স টু সায়েন্টিফিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট টেকনিক। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের টেকনিকের বিষয়বস্তু বা ইকোনমিক থিওরির বিষয়বস্তু। আরেকটি দেখো বলা হচ্ছে যে হোয়াট অ্যাডাপ্টেশনস অফ জেড জাস্ট ইন টাইম সিস্টেম প্র্যাকটিসেস ডু ইউ ভিজুয়ালাইজ এমার্জেন্সিস বা ইমার্জিং ইন দ্য ইন্ডিয়ান এনভায়রনমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার। তো যাই হোক, এটি কিন্তু মানে ইন্ডিয়ানের বিষয়টি নিয়ে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং তোমরা জানো যে এগ্রিগেটেড যে প্ল্যানিং সেটি কিন্তু আসলে আমরা যদি বলতে পারি যে মানে আমাদের যে
প্ল্যানিং, সেই প্ল্যানিংটা কিন্তু অনেক সময় কি লিনিয়ার প্রোগ্রামিং হিসেবে ব্যবহার করা হতে পারে। যেমন ধরো অ্যাগ্রিগেটেড প্ল্যানিং ইউজিং লিনিয়ার প্রোগ্রামিং, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামের মাধ্যমে হতে পারে, সেটি আবার ডাটাবেস সিস্টেমে হতে পারে, সেটি ধরো এক্সেলের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ছিল এরকম। আমরা যদি দেখি যে আমরা যেই টপিক্সটি নিয়ে ই করছিলাম সেটা হচ্ছে এরকম যে ইনভেন্টরি প্ল্যানিং অ্যান্ড ইকোনমিক, তোমার হচ্ছে যে থিওরি অবজারভেশন। তোমরা দেখো আমাদের তারপরে দেখো যে হোয়াট অ্যাডাপ্টেশনস অফ জেড আসলে জাস্ট ইন টাইম সিস্টেম, যেটা সেই জাস্ট ইন টাইমের অ্যাডাপ্টেশনটা যে প্র্যাকটিস, সেটি আসলে কতটুকু ভিজিবিলিটি এবং সেটা মানে ইন্ডিয়ান ডেভেলপমেন্ট বা যে কোনো ডেভেলপমেন্টের কথা চিন্তা করে দিতে পারে, বাংলাদেশি ডেভেলপমেন্ট ইন নিয়ার ফিউচার, নিয়ার ফিউচারে এটা কতটুকু সেটাকে চেঞ্জ করবে, বা এই জাস্ট ইন টাইম সিস্টেমটা আসলে কতটুকু অ্যাডাপ্টেশন বা কীভাবে এটাকে অ্যাডাপ্টেশন করবে। তো এই মূলত ছিল এটা থিওরি। এবং আমাদের যে শেষের যে টপিক্সটি রয়েছে আজকের আলোচনার, সেই টপিক্সটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টপিক্স, সেই টপিক্স হচ্ছে ইমপ্লিমেন্টিং এগ্রিগেট প্ল্যানিং। তোমরা দেখতে পাচ্ছ ইমপ্লিমেন্টিং এগ্রিগেট প্ল্যানিং ইন প্র্যাকটিস। এখানে আসলে বিষয়টা এরকম যে নাম্বার ওয়ানের যে বিষয় সেটি হচ্ছে যে থিঙ্ক বিয়ন্ড দ্য এন্টারপ্রাইজ টু দ্য এন্টায়ার সাপ্লাই চেইন। আসলে প্রতিষ্ঠানের আগে সমগ্র যে সরবরাহ শিকল রয়েছে সেই সরবরাহ শিকল নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। নাম্বার ওয়ান, আমরা যদি একটা মানে এগ্রিগেট প্ল্যানিং বাস্তবায়ন করতে চাই, তাহলে সেই বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কী কী ভাবতে হবে, বাস্তবায়ন আমরা কীভাবে করব। আমরা যদি ব্যবহারিক প্রক্রিয়ার সাহায্যে বাস্তবায়ন করতে চাই, তাহলে সেক্ষেত্রে সবার আগে যে চিন্তাটা করতে হবে সেটি হচ্ছে যে মানে আমাদের সবার আগে যে মানে থিঙ্ক বিয়ন্ড দ্য এন্টারপ্রাইজ, মানে সবার আগের যে জিনিসটা সেটি হচ্ছে যে সরবরাহ শিকল নিয়ে, তো সমগ্র যে সরবরাহ শিকল, সেই সরবরাহ শিকল নিয়ে আমাদের চিন্তা করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মেক প্ল্যান ফ্লেক্সিবল। এখানে বিকজ ফরকাস্ট আর অলওয়েজ ইনঅ্যাকুরেট। আমরা দেখেছি যে ফরকাস্ট যখন পড়েছিলাম সেখানে কিন্তু বলা ছিল যে পূর্বানুমান কিন্তু সর্বদাই ভুল হয়, এটি কিন্তু থিম। তাহলে পূর্বানুমান যদি সর্বদাই ভুল হয় তাহলে অবশ্যই চিন্তা করতে হবে মেক প্ল্যানস ফ্লেক্সিবল। এখানে যে পরিকল্পনাটি প্রণয়ন করা হবে সেটি কিন্তু অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে, সেটি কিন্তু নমনীয় থাকতে হবে, যে কোনো সময় যেন পরিবর্তনের সুযোগ থাকে সেটি চিন্তা করতে হবে। আবার দেখো নাম্বার থ্রিতে বলা হচ্ছে রিটার্ন দ্য এগ্রিগেট প্ল্যান অ্যাজ নিউ ডাটা ইমার্জ। এখানে এরকম যে নতুন তথ্যের যে আবির্ভাব, সেই আবির্ভাবে কিন্তু সমষ্টিগত পরিকল্পনার পুনর্ব্যবহার করতে হবে। অর্থাৎ তথ্যর কিন্তু চেঞ্জ হতে পারে। পূর্বেই বলা হয়েছে, কিন্তু আমি কিন্তু আগে বলেছি যে সমষ্টিগত পরিকল্পনা সাধারণত 3 থেকে 18 মাসের জন্য হতে পারে। তো সেক্ষেত্রে তবে মানে এরকম না, এর অর্থ কিন্তু এটা নয় যে একটি ফার্ম শুধুমাত্র একবারই কিন্তু উক্ত সময়ের জন্য সমষ্টিগত পরিকল্পনা প্রণয়ন করবে। যদি এমনটা হয় যে ইনপুট যেমন মানে তোমার হচ্ছে চাহিদা পূর্বানুমানের ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপকগণ কী করবে, ওই সকল ইনপুটে কিন্তু নতুন নতুন ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে, বা সংযোজন করবে, এবং ভ্যালু অ্যাড করার ফলে এবং সমষ্টিগত পরিকল্পনা কিন্তু আবার পুনর্ব্যবহার করার সুযোগ থাকবে। তাহলে এটি ছিল আমাদের 3 নম্বরের কথা, যে রিটার্ন দ্য এগ্রিগেট প্ল্যান অ্যাজ নিউ ডাটা ইমার্জ, অর্থাৎ নতুন ডাটা সংযোজন করে আবার সেই পূর্বের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটাকে কিন্তু আবার নতুন করে সে ব্যবহার করা। এবং আমাদের 4 নম্বরের যে বিষয়টি ছিল, দেখো ইউজ এগ্রিগেট প্ল্যানিং অ্যাজ ক্যাপাসিটি ইউটিলাইজেশন ইনক্রিজেস। বলা হচ্ছে যে ইউজ এগ্রিগেট প্ল্যানিং, আমরা এই প্ল্যানিংটা ইউজ করব অ্যাজ ক্যাপাসিটি ইউটিলাইজেশন, অর্থাৎ আমাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যকে কিন্তু পুনর্ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের কিন্তু আমরা সৎ ব্যবহার করব, এবং সেই সৎ ব্যবহার বৃদ্ধি করতে হবে, হ্যাঁ, ইনক্রিজ করতে হবে, প্রপার ইউটিলাইজ করতে হবে, এবং সেই বৃদ্ধির সাথে কিন্তু কী করতে হবে, আমাদের সমষ্টিগত পরিকল্পনা আছে সেই সমষ্টিগত পরিকল্পনাটার ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় যে এখানে মানে তোমরা দেখবে যে অনেক কোম্পানিও তাদের উৎপাদন সূচি নির্ধারণের জন্য আসলে সমষ্টিগত যে পরিকল্পনা রয়েছে সেই সমষ্টিগত পরিকল্পনা তৈরি না করেই কিন্তু এককভাবে বিভিন্ন পরিবেশক, আমরা বলি পরিবেশক বা গুদাম ঘরের ফরমায়েশের উপরে কিন্তু নির্ভর করে থাকে। কিন্তু এই ফরমায়েশ প্রকৃত চাহিদা কিংবা প্রকৃত যে বা মজুদ ব্যবস্থাপনা সেটি মাধ্যমে কিন্তু তৈরি করা হয়, এবং কোম্পানি যদি এভাবে দক্ষতার সাথে চাহিদা মেটাতে পারে
তবে কিন্তু এই সমষ্টিগত যে পরিকল্পনা, সেই সমষ্টিগত পরিকল্পনার অভাবে কোম্পানি কিন্তু তেমন একটা ক্ষতির সম্মুখীন হয় না। তবে যখন ইউটিলাইজেশনটা বেশি হবে, তোমার ব্যবহার যখন বেশি হবে এবং সামর্থ্য যখন বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উৎপাদন সূচির জন্য তোমাকে ফরমাইশের উপর শুধু নির্ভর করলে সামর্থ্য সমস্যা দেখা দিতে পারে। যখন ইউটিলাইজেশন বেশি হবে তখন কিন্তু তোমার হচ্ছে ফরমাইশের জন্য যে সম্ভাব্য উৎপাদন, এটা কিন্তু খুব ধীর গতিতে চলে আসবে। তাই আমরা একটা জিনিস খেয়াল করব যে সেজন্য কি করতে হবে, আমাদের যে পূর্বানুমানকৃত অর্থাৎ আমাদের যে প্রেডিক্টেড যে ডিমান্ড, সেই ডিমান্ডটা চাহিদাটা পূরণ করার জন্য কিন্তু সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের যে ক্যাপাসিটি আছে, সব ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির কিন্তু সমস্ত ব্যবহার মানে ব্যবহার নিশ্চিত করতে হবে এবং পরিকল্পনাটা তৈরি করার ক্ষেত্রে। এবং তখন কিন্তু কি হবে, এই সামষ্টিক পরিকল্পনাটা প্রতিষ্ঠাটা কিন্তু অনেক বেশি গুরুত্ব লাভ করবে এবং অনেক বেশি ফলপ্রসূ হবে। এটি ছিল আমাদের এগ্রিগেটেড প্ল্যানিং বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে পরীক্ষা মানে আমাদের যে ব্যবহারিক যে প্রয়োগ, সেই প্রয়োগটি নিয়ে আমরা আজকে কথা বললাম। আমরা অবশ্যই আমাদের আজকের এই লেকচারটা ছিল 8 নম্বর লেকচার এবং সবাইকে আজকে তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। তোমরা সবাই নিরাপদে থাকবে এবং ভালো থাকবে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল।